সকালে পাখির মৃদু কিচিরমিচির শব্দে একটি কুঁড়ে ঘরের দরজা খোলা ছিল। ভেতরে করিম তার বিছানা থেকে উঠে বসে পড়ল। কোণে দুটি ছোট মেয়ে মাটির চুলায় চা বানাচ্ছিল। আসমা, সালমা, তুমি কিছু বানালে নাকি? আমার ক্ষুধা লাগছে। বাবা, আমি চুলায় চা রেখেছি, কিছু শুকনো বাসি ভাতও আছে। আমি গত রাতে রেখেছিলাম, সেগুলো কি গরম করে দেব? হ্যাঁ, আমি জানি। আর আমাদেরও মাঠে যেতে হবে বাবা। আজ আমাদেরকে খেতে সেচ দিতে হবে। হ্যাঁ কন্যা, খেয়েতি দুজনের খাবার জোগায়, নইলে এই পৃথিবীতে আমাদের জন্য কে আছে? দুপুরের সময়ে করিম এবং তার মেয়েরা খেতে কাজ করছিল। গ্রীষ্মকাল ছিল এবং প্রচণ্ড রোদ ছিল। তিনজনই স্যান্ডেল এবং ছায়া ছাড়াই কাজে ব্যস্ত ছিল। এই মাটিতেও এখন ফল ধরে না। যখন আমি বীজ বপন করি তখন ভাবি যে এটিকে আমার মেয়েদের বিয়ে দিতে পারবে। বাবা, চিন্তা করো না, আমরা কঠোর পরিশ্রম করব। কোনো না কোনোভাবে ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা কোনো রাজপুত্রকে বিয়ে করতে চাই না। যদি আমরা একজন ভালো মানুষ পাই এবং সে পরিশ্রমী হয়, তাহলেই যথেষ্ট। মেয়ে, এখন তোমরা দুজনেই আমার জীবন। এখন যদি তোমার মা এখানে থাকতেন, তিনি কিছু পরামর্শ দিতেন। আমি শুধু এখানকার সমাজ এবং মানুষদের ভয় পাই। সন্ধ্যায় করিম ঘর থেকে বেরিয়ে গ্রামের শায়েক জালাল হুজুরের সাথে দেখা করে। শায়েক গোল চক্করে বসেছিলেন। করিম কাছে এসে মৃদু স্বরে কথা বলে। আসসালামু আলাইকুম শায়েখ হুজুর, আপনি সব কিছু জানেন। আমার মেয়েদের এখন বিয়ের বয়স হয়েছে। যদি আপনি একটি ভালো ছেলে পান, দয়া করে আমার দিকেও মনোযোগ দিয়েন। সময় বদলে গেছে করিম। এখন মানুষ যৌতুক খোঁজে, সম্পত্তি সম্পর্কে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি আছে? শায়েখ হুজুর, আমার মাত্র 3 বিঘা জমি আছে এবং আমার 2 মেয়ে, যারা আমার কাছে অমূল্য রত্ন। ঠিক আছে, আমি জানি এমন 1 বা 2টি পরিবার আছে যারা সরল। আমি তাদের সাথে কথা বলবো। কিন্তু কি শায়েখ হুজুর? কিন্তু যৌতুকের কথা তোমার ভাবতে হবে করিম। এটাই সমাজের বর্তমানের প্রবণতা। শায়েখ হুজুর, আমার দেওয়ার মতো কিছুই নেই। আমার কেবল আমার মেয়েরা আছে। রাতে 2 বোনই এক কোণে বসেছিল, যেখানে ভাঙা দেয়ালের মধ্য দিয়ে চাঁদের আলো ছড়িয়ে পড়ছিল। আপু, বাবা প্রতিদিন কাঁদে এবং আমরা কিছুই করতে পারছি না। সালমা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ঢাকা শহরে যাব। চাকরি খুঁজে বের করার জন্য আমি সবকিছু করব, কিন্তু বাবাকে এত চিন্তিত হতে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবং আমি এখানেই থাকব এবং জমি দেখাশোনা করব। যতক্ষণ তুমি টাকা পাঠাও, আমি ঘর দেখাশোনা করব। আমরা একদিন বাবার স্বপ্ন পূরণ করব। সালমা, 2 বোন একে অপরের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। পরের দিন সকালে করিম একা জমিতে কাজ করছিল। তখন দুপুরের সময় ছিল। প্রচণ্ড গরম ছিল। জমি থেকে কিছু দূরে একটি পুরানো বট গাছ ছিল। হরিণ তার নিচে একা বসেছিল, তার ভাঙা স্যান্ডেল কাছে এবং তার শরীর ঘামে ভিজে গেছে। কিন্তু আজ করিমের চোখে অসহায়ত্ব ছিল। আমি কি ভালো বাবা নই? আমার 2 মেয়ে বড় হয়ে গেছে এবং আমার কোনো যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই, কোনো আত্মীয় স্বজন নেই এবং অর্থ উপার্জনের অন্য কোনো উপায় নেই। এবং তার উপরে আমাকে মোড়লের ঋণ পরিশোধ করতে হবে। সে কিছুক্ষণ থেমে গাছের দিকে তাকায়। আমি কেন এবং কার জন্য বেঁচে আছি? আমি সালমা এবং আসমার উপর বোঝা হয়ে গেছি। আমার মরে যাওয়াই ভালো। করিম ধীরে ধীরে গাছের দিকে এগিয়ে যায়। তার হাঁটা চলা থমকে যায়। সে ডাল ধরে উপরে উঠে যায়, তারপর একটি শক্ত ডালে পৌঁছায় এবং তার কোমর থেকে একটি পুরানো দড়ি বের করে। দুঃখ পেও না কন্যারা, আমাকে ক্ষমা করে দিও। তোমাদের বাবা হারিয়ে গেছে। ধীরে ধীরে সে তার গলায় দড়ি দেয় এবং তারপর একটি ঝাঁকুনি দেয়। কয়েক মুহূর্ত নীরবতা থাকে এবং বাতাস থেমে যায়। সেই সময় একজন জেলে কুদ্দুস পাশ দিয়ে যাচ্ছিল।
সে ঝুড়িতে মাছ নিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ তার চোখ গাছের দিকে গেল। হাই আল্লাহ, এটা তো করিম, সে ফাঁসিতে ঝুলেছে। কুদ্দুস দ্রুত ঝুড়িটি ছুঁড়ে ফেলে গাছের দিকে দৌড়ে যায়, তারপর কোনোভাবে করিমকে নামিয়ে আনে। হে আল্লাহ, তার হৃদবন্ধ বন্ধ হয়ে গেছে, সে মারা গেছে। কুদ্দুস দ্রুত গ্রামের দিকে দৌড়ে চিৎকার করে বলে, গ্রামবাসী, কেউ কি আছো? করিম আত্মহত্যা করেছে। কিছুক্ষণ পর গ্রামবাসীরা করিমের বাড়িতে জড়ো হলো। করিমের মৃতদেহ চাদরে মোড়ানো অবস্থায় পড়েছিল। সালমা ও আসমা তার কাছে বসে অঝরে কাঁদছিল। গ্রামের কিছু মহিলা তাদের সান্ত্বনা দেবার চেষ্টা করছিল। বাবা, তুমি কেন এমন করলে? আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বাবা, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি সবকিছু দেখবে, তাহলে কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে? হাই আল্লাহ, করিম তো খুব সরল মানুষ ছিল, সে তার মেয়েদের জন্য চিন্তিত ছিল। হাই আল্লাহ, আজকাল যৌতুকের ভয় অনেক বাবা মাকে গাছ করছে। আসরের পর গ্রামের গোরস্থানে করিমের জানাজা সম্পূর্ণ করে গ্রামবাসীরা। সালমা ও আসমা অজ্ঞের অবস্থায় বসেছিল, তাদের চোখের অশ্রু শুকিয়ে গিয়েছিল, কিন্তু এখন কেবল শূন্যতা এবং ভবিষ্যতের ভয়। রাত ছিল আর কুঁড়ে ঘরটি খুব অন্ধকার ছিল। কাছেই একটি বাতি জ্বলছিল। দুই বোনের সামনে কিছু বাসি ভাত এবং অর্ধেক পেঁয়াজ রাখা হয়েছিল। এখন তুমিই আমার একমাত্র সহায়ক আসমা। হ্যাঁ, আর তুমিই আমার। বাবার মৃত্যু এখন আমাদের ভয় শেষ করে দিয়ে গেছে। এখন আমাদের একটাই লক্ষ্য, নিজের পায়ে দাঁড়ানো। হ্যাঁ, আমরা বাবার স্বপ্ন অসম্পূর্ণ রাখব না। এখন যাই ঘটুক না কেন, আমরা একসাথে তা করব। 1.5 মাস পর সালমা আর আসমা ভাঙা কুঁড়ে ঘরের ভেতরে চুপচাপ বসেছিল। আসমা, বাবা চলে যাওয়ার 1.5 মাস হয়ে গেছে। এখন মনে হচ্ছে যেন সবকিছু অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ আপু, আমরা কোনো কাজও পাইনি, কোনো সহায়তাও পাইনি। শুধু এই জমি আর কুঁড়ে ঘর বাকি আছে। আমি জানি না আমরা এটা বাঁচাতে পারবো কিনা। ঠিক তখন বাইরে থেকে একটা ভারী আওয়াজ ভেসে আসে। আসমা, ওই দুই বোনই বেরিয়ে আসো। সালমা আর আসমা দ্রুত বেরিয়ে আসে। সামনে লম্বা মোটা সুস্বাস্থ্য মোড়ল লালচান দাঁড়িয়েছিলেন। তার পিছনে তার চাকর বিশু একটি লাঠি ধরে দাঁড়িয়েছিল। মোড়ল লালচানের চোখে লোভ আর চালাকি স্পষ্ট দেখা যাচ্ছিল। আসসালামু আলাইকুম মোড়ল মশাই, আপনি কি ভালো আছেন? সবকিছু ঠিক আছে? সালাম কালাম পরে করব। তোমার বাবা করিম তার স্ত্রীর অসুস্থতার চিকিৎসার জন্য আমার কাছ থেকে 40,000 টাকা ঋণ নিয়েছিলেন। এখন তিনি মারা গেছেন। তোমাদের দুজনকেই ঋণ পরিশোধ করতে হবে। মোড়ল মশাই, এখন আমাদের কাছে খাওয়ার মতো কিছু নেই, দয়া করে আমাদের একটু সময় দিন। আমি জানি এই সব কিছু বলে আমাকে লাভ হবে না সময়। এটা আমার টাকা, কোনো দয়া নেই। যদি 1 সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ না করা হয় তাহলে এই জমি আর কুটির আমার হয়ে যাবে। স্বাক্ষর নেবার দরকার নেই, সব কিছু ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। মোড়ল মশাই, এই জমি বাবার জীবন ছিল, অন্তত একটু দয়া করুন। এই সব আমি জানি না, এখন তোমাদের দয়া নেই। তোমার কাছে 10 দিন সময় আছে, হয় টাকা দাও নইলে তোমার ঘর খালি করো। মোড়ল অহংকার করে হেসে সেখান থেকে চলে যায়। দুই বোনই দাঁড়িয়ে থাকে। রাত ছিল আর কুটিরের ভেতরে অন্ধকার ছিল। দুই বোনই চুপচাপ বসেছিল। কাঁচা মরিচ আর কিছু বাসি ভাত এক কোণে রাখা ছিল, কিন্তু কেউ ক্ষুধার্ত ছিল না। বাবার রেখে যাওয়া জমিও এখন আমাদের থাকবে না। হ্যাঁ, আমার শৈশব এই মাটিতেই কেটেছে এবং এখন তো আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এই সমাজে দরিদ্র হওয়া পাপ আপু, কিছু একটা করতেই হবে। আসমা, যদি কোথাও কাজ পায় হয়তো কিছু আশা জাগবে। কালই আমি কোথাও কাজ করতে যাব। এখন আমাকে দাসীর কাজ করতে হবে বা বাসন ধুলাই করতে হবে। আমি কিছু একটা করব। এরপর সালমা গৃহস্থালির কাজ করত এবং আসমা গ্রামের ধনী লোকেদের বাড়িতে কাজ শুরু করে। এভাবে 10 দিন পর পুরো 10 দিন কেটে গেল। মোড়ল জাকির আবার এলেন। এবার তার সাথে আরও 2জন লোক ছিল, একজন চাকর এবং একজন মোহরিল। আসমা কাজে চলে গিয়েছিল, যার কারণে সালমা একা ছিল। সময় শেষ, আমার টাকা কোথায়? মোড়ল মশাই, আমার বোন কাজে চলে গেছে,
আমি জানি আমরা হয়তো কিছু টাকা পাবো, তখন দিয়ে দেব। বাজে কথা বলা বন্ধ কর। এখন এই জমি এবং কুঁড়েঘর আমার। মোহরিল মশাই, কাগজপত্র প্রস্তুত? হ্যাঁ মোড়ল মশাই, সব কিছু ঠিকঠাক ঠিকঠাক লেখা আছে। সরে যা মেয়ে, এই জায়গা এখন আমার। মোড়ল সালমার জিনিসপত্র বাইরে ফেলে দেয়। এইসব দেখে সালমা মাটিতে পড়ে যায়। ওহ আল্লাহ, আমি জানি না এখন আমাদের কি করা উচিত। আমাদের কিছুই অবশিষ্ট রইল না। আসমা কাজ থেকে ফিরছিল। খবর পাওয়ার সাথে সাথেই সে দৌড়ে এসে দেখে সালমা তার সামনে মাটিতে বসে আছে। আপু, কি হয়েছে? মোড়ল, সে আমাদের জমি, আমাদের ঘর সব কিছু কেড়ে নিয়েছে আসমা। এই লড়াই এখন থামবে না আপু। এখন আমরা মাথা নত করব না। এখন আমাদের সমাজকে জবাব দেওয়ার পালা। সালমা এবং আসমা শেষবারের মতো তাদের কুঁড়ে ঘরের দিকে ফিরে তাকায়। তাদের চোখে জল, মাথায় ছোট্ট একটা পুঁটলি, আর হাতে শুধু একে অপরের সমর্থন। চলো আসমা, এখন এই গ্রামে আর কিছুই অবশিষ্ট নেই, শুধু স্মৃতি আর যন্ত্রণা। হ্যাঁ আপু, কিন্তু যতক্ষণ আমরা একসাথে থাকব, আমরা কিছু একটা করব। বাবার আত্মা নিশ্চয়ই আমাদের দেখছে। দুই বোন বনের দিকে এগিয়ে গেল। তাদের পা কাঁপছিল, কিন্তু তাদের সাহস তাদের ধরে রেখেছিল। দুপুর হয়ে গেল, সূর্য মাথার উপরে ছিল। ঘামে ভিজে বোনেরা বিশ্রাম নিতে গাছের নিচে বসেছিল। তখন দূর থেকে একজন বৃদ্ধা লাঠি ধরে নিচু হয়ে এলেন। তার গতি ধীর, কিন্তু তার পথ তার চোখে স্পষ্ট। আরে মেয়েরা, তোমরা কোথায় যাচ্ছ? এই গরম বিকেলে মনে হচ্ছে কেউ যেন হ্রদ থেকে বেরিয়ে এসেছে প্রচণ্ড দুঃখ নিয়ে। দাদিমা, আমরা আমাদের ঘরবাড়ি হারিয়ে ফেলেছি। বাবার মৃত্যুর পর মোড়ল আমাদের জমি এবং কুঁড়েঘর দুটোই কেড়ে নিয়েছে। এখন আমাদের কাছে টাকা নেই, থাকার জায়গাও নেই। আমরা কেবল নিজেদের খাওয়াতে এবং আমাদের সম্মান বাঁচাতে বেরিয়ে এসেছি। হায় আল্লাহ, এমন সময় এসেছে যে মেয়েদের এভাবে ঘরে ঘরে ঘুরে বেড়াতে হয়। আমি কাছের একটি ছোট কারখানায় মালি হিসেবে কাজ করি। আমি সেখানে ফুল লাগাই, পরিষ্কার করি। যদি আরও 1 বা 2টি হাত সেখানে লাগানো হয়, তাহলে কাজটিও সহজ হবে। আর তুমি কি কিছু উপার্জন করতে পারবে? সত্যিই দাদিমা, আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত। আমরা কেবল সম্মানের সাথে বাঁচতে চাই। হ্যাঁ মেয়ে, শুধু কঠোর পরিশ্রমকে ভয় পেও না। আমরা মাঠেও কাজ করেছি, চুলা জ্বালিয়েছি এবং বাসনপত্র ধুয়েছি। এরপরে দুই বোন বৃদ্ধার ছোট্ট বাড়িতে পৌঁছায়। কুঁড়ে ঘরটি পরিষ্কার ছিল। সামনে একটি গাঁদা ফুলের গাছ ছিল এবং তার পাশে রঙিন ফুলের গাছ ছিল। এটা আমার ঘর মেয়েরা। এটা ছোট, কিন্তু মনের দিক দিয়ে বড়। তোমরা এখানেই থাকো। সকালে আমরা একসাথে কারখানায় যাব। দাদিমা, তুমি যা করেছ আমাদের নিজেদের কেউই করে নাই। আমরা তোমার কাছে ঋণী। তোমরা শুধু একটা জিনিস মনে রেখো মেয়ে, পৃথিবী নির্মম হতে পারে, কিন্তু কঠোর পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না। পরের দিন তিনজনে একটা মাঝারি আকারের কারখানায় পৌঁছায়, যেখানে দৈনন্দিন জিনিসপত্র প্যাকিং চলছিল। কিন্তু সালমা আর আসমা বাগানের কাজ শুরু করে। গাছপালা পরিষ্কার করা, জল দেওয়া আর আগাছা পরিষ্কার করা। সন্ধ্যা নাগাদ দুই বোনই ক্লান্ত। সারাদিনের পরিশ্রমের পর শরীর ক্লান্ত, কিন্তু দুই বোনই শান্ত মনে এক কোণে বসেছিল। আজ প্রথমবারের মতো আমার মনে হলো আমরা বেঁচে আছি। আজ প্রথমবারের মতো কেউ আমাদের নিজের বলে আপন করে কাছে টেনে নিয়েছে, আমাদের বেঁচে থাকার উৎসাহ যোগ দিয়েছে। হ্যাঁ আপু, এখন আমাদের কিছু করতে হবে। এটাই শুরু। গন্তব্য অনেক দূরে, কিন্তু এখন আমি ভয় পাচ্ছি না। পরের দিন সকালে সালমা আর আসমা হালকা ওজনের একটি বাক্স প্যাকিং ইউনিটের দিকে বহন করে নিয়ে যাচ্ছিল। দুই বোনের মুখে সরলতা, কঠোর পরিশ্রম আর নিষ্পাপতা স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠিক তখনই কারখানার ভেতর থেকে একজন তরুণ আর আড়ম্বরপূর্ণ ব্যক্তি এসে হাজির। তার নাম ছিল শামসু, যে এই ইউনিটের নেতা ছিল। পরিপাটি ও পরিষ্কার পোশাক, সুন্দরভাবে সাজানো চুল এবং নোংরা চোখ ওয়ালা। আরে এরা এই দুজন কে? আমি প্রথমবারের মতো এত সুন্দর মুখ দেখছি।
সে বুদ্ধিমত্তার সাথে তাদের কাছে আসে। আরে তোমরা এখানে প্রথম এসেছো? তোমাদের নাম কি? আমি সালমা আর এ আমার বোন আসমা। আরে তোমাদের দেখতে পরিশ্রমী লাগছে, কিন্তু এখানে কাজ করার কিছু নিয়ম আছে। সে চারপাশে তাকায়, তারপর ধীরে ধীরে তাদের এমন এক কোণে ইশারা করে যেখানে কেউ নেই। শামসুর মুখ এখন হাসি থেকে বদলে গেছে, তার আসল উদ্দেশ্য প্রকাশ করে। দেখো, তুমি যদি এই কারখানায় থাকতে চাও তাহলে তোমাকে আমার কথা মতোই করতে হবে। তোমার মতো মেয়েরা আমার কাছে বিশেষ, আমি সব সময় তাদের সমর্থন করি। আপনি কি বলতে যাচ্ছেন? সহজভাবে যদি বলি, যদি তুমি এখানে কাজ চাও তাহলে আমার সুবিধার দিকে খেয়াল রাখতে হবে, না হলে তোমাকে এই কারখানা থেকে বের করতে বেশি সময় লাগবে না। আসমার চোখে জল, সালমার হাতের মুঠিও চেপে ধরে। লজ্জা আর রাগে দুই বোনের মুখ জ্বলতে থাকে। আমরা এই কাজ চাই না, আমরা এখানে আমাদের সম্মান বিক্রি করতে আসিনি। ভাবো না যে আমাদের নীরবতা মানে আমরা ভয় পেয়েছি, আমরা অসহায়, কিন্তু আমরা তোমার দাস হব না। শামসু হাসে আর তার জায়গা থেকে সরে যায়। বোনেরা চুপচাপ কাজে ফিরে যায়। বোনেদের চলাফেরা ধীর ছিল এবং সন্ধ্যায় কারখানা থেকে ফিরে আসার সময় তাদের চোখ শূন্য ছিল। কুঁড়ে ঘরে প্রবেশ করার সাথে সাথেই তারা উভয়ই দেয়ালের কাছে বসে কাঁদতে শুরু করে। আমরা কোথায় এসে পৌঁছেছি, যেখানে কঠোর পরিশ্রম দিয়ে নয়, আমাদের শরীর দিয়ে আমাদের চেনা যায়? গরিবের সম্মান কি গুরুত্বপূর্ণ নয়? বৃদ্ধা মহিলাটি তাদের অবস্থা দেখে অবাক হয়ে তাদের কাছে আসে। কি হয়েছে মেয়েরা, তোমরা এত ভেঙে পড়ছো কেন? দাদি, কারখানার মালিক আমাদের সম্মান নিয়ে খেলার চেষ্টা করেছিল। সে বলেছিল যে আমরা যদি কাজ চাই তাহলে আমাদের তার কথা মানতে হবে। সেই বদমাশ এই কথা বলেছিল। শামসুর বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিল, কিন্তু কোনো প্রমাণ ছিল না, তাই সে বেঁচে গেছে। আমরা আর সেখানে যাব না দাদিমা, আর আমি এখন ভাবছি কি করব। তোমরা ওই অসভ্য লোকটির উত্তর দিয়ে ঠিকই করেছ। এখন আমি তোমাদের এমন এক পথে নিয়ে যাব যেখানে কঠোর পরিশ্রমের প্রশংসা করা হয় এবং সম্মানও পাওয়া যায়। কুঁড়ে ঘরের ভেতরে একটা বাতি জ্বলছিল, বাইরে চাঁদের আলো ছিল। সালমা খাবার রান্না করছিল, আসমা মশলা পিষছিল। বৃদ্ধা এক কোণে বসে তাদের কার্যকলাপ মনোযোগ সহকারে দেখছিল। মেয়ে সালমা, আমি অনেক দিন ধরে এটা জেনে লক্ষ্য করছি, তুমি যে খাবার রান্না করো তার স্বাদ আলাদা। কিছুই না দাদিমা, আমি মার কাছ থেকে কিছুটা শিখেছি, আর বাকিটা প্রয়োজনের দ্বারা শেখানো হয়। হ্যাঁ দাদিমা, আপুর হাতে স্বাদের জাদু আছে। আজ যখন তুমি খাবে তখন তুমি আঙুল চাটতে থাকবে। বৃদ্ধা কিছু ভাবতে ভাবতে হেসে ফেলে, তারপর প্রসঙ্গ পরিবর্তন করেন। তাহলে তোমরা দুই বোন কেন একটি সিঙ্গারা ঠেলা গাড়িতে ব্যবসা শুরু করো না? শ্রমিক, রিক্সা চালক, বাচ্চারা প্রতিদিন কাছের মোড়ে ঘুরে বেড়ায়। যদি তোমরা গরম সিঙ্গারা এবং চাটনি বিক্রি শুরু করো তাহলে হয়তো সৎ উপার্জনে বেঁচে থাকতে পারবে। ঠেলা গাড়ি কিন্তু দাদিমা, জিনিসপত্র, তেল, মশলা, গাড়ি এইসব কোথায় পাবো? তোমরা কারখানা থেকে 1 মাসের মজুরি সঞ্চয় করেছ, সেটা দিয়ে শুরু করো। এবং হ্যাঁ, আমিও তোমার সাথে থাকব। যদিও আমি বৃদ্ধ, তবুও আমি কঠোর পরিশ্রম জানি। পরের দিন সকালে সালমা আর আসমা একটা পুরনো ব্যাগ নিয়ে বাজারে যায়। তারা সেখান থেকে আলু, ময়দা, মশলা, তেল সব কিছু কেনে। বৃদ্ধা মহিলাও তাদের সাথে যায়। তিনজনের মুখেই কঠোর পরিশ্রম আর আশার ঝলক ছিল। মোড়ে সকাল 9টা বাজে। মোড়ের একপাশে একটি ছোট কাঠের গাড়ি রাখা ছিল। পেছনে ছিল এক বাক্স চাটনি, একটা কড়াইতে গরম তেল, আর কাছেই বৃদ্ধা আলু মাখছিলেন। সালমা সিঙ্গারা বানিয়ে দিচ্ছিলেন আর আসমা গরম তেলে সিঙ্গারা ডুবিয়ে দিচ্ছিলেন। বোন, একটা সিংহরার দাম কত? 5 টাকায় একটা গরম আর মুচমুচে সিঙ্গারা। শ্রমিক একটা খায় আর অবাক হয়ে চোখ খুলে যায়। ওহ বাহ বাহ, কি স্বাদ! হোটেলও পাওয়া যায় না এমন স্বাদ। আমাকে চাটনি দাও আরো বোন। আস্তে আস্তে ভিড় জড়ো হতে থাকে। কিছু রিক্সা চালক আর কিছু মহিলা সবাই প্রশংসা করতে থাকে। তোমরা দুই বোন সত্যিই সক্ষম। সৎভাবে অর্জিত প্রতিটি টুকরো অমৃত। সন্ধ্যায় তিনজন গাড়ির পিছনে বসে টাকা গুনছিল। সারাদিনের মোট আয় ছিল 530 টাকা ইনকাম হয়েছিল। প্রথম দিন ভাবো,
530 টাকা? এখন আমাদের কারো চাকরির প্রয়োজন নেই। এখন আমরা আমাদের কাজ করব, আমরা নিজের পায়ে হেঁটে যাব। মেয়েরা, এটাই আসল সম্মান, নিজের হাতে রোজগার। এখন কঠোর পরিশ্রম আর রুচি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো ভাবনি। পরের দিন সকালে সালমা আর আসমার সিঙ্গারা গাড়ি এখন আগের চেয়ে বেশি সজ্জিত ছিল। একদিকে তাজা সিঙ্গারা সুবাস ভেসে বেড়াচ্ছিল, অন্যদিকে গ্রাহকদের ভিড়। কাছেই এক বৃদ্ধার খালি টুল পড়েছিল। আজ অসুস্থ বলে তিনি আসেননি। দুপুরে হঠাৎ করে দামি পোশাক পরা, মুখে পান নিয়ে ভিড়ের মাঝখানে এক মোটা লোক রেগে এসে হাজির। তিনি ছিলেন কাছের সিঙ্গারা হোটেলের মালিক, যার নাম বিশু। আরে বোন, তোমরা এখানে কেন? তোমাদের গাড়ি দাঁড় করিয়েছ? এই জায়গাটা আমার দোকানের সামনে। তোমরা আমার গ্রাহক নিয়ে যাচ্ছ কেন? মহাজন মশাই, এটা একটা পাবলিক প্লেস, আর আমরা কারো অধিকারে হস্তক্ষেপ করছি না। এই গাড়িটি সরিয়ে নাও। তোমাদের মতন লোকদের রাস্তায় ব্যবসা করার অধিকার নাই, নইলে? না হলে কি করবেন? আমরা কিন্তু কঠোর পরিশ্রম করছি, আমরা ভিক্ষা করছি না। বিশু জোরে চিৎকার করতে শুরু করে। জনতা দৃশ্য দেখতে শুরু করে। কাছে একটি চটপটির গাড়িতে দাঁড়িয়ে থাকা এক যুবক এই সব দেখছিল। পরিষ্কার পোশাক, আত্মবিশ্বাসী চোখ, তার নাম হাসান। সে তার প্লেট নামিয়ে ধীরে ধীরে বিতর্কের দিকে এগিয়ে আসে। 1 মিনিট মহাজন মশাই, যদি এই গাড়িটি রাস্তার পাশে থাকে এবং যান চলাচলে বাধা না দেয়, তাহলে আপনি কি এটা সরিয়ে দেওয়ার? তুই মাঝে থেকে বলতে আসবি না ছেলে। আমি কথা বলবো, অবশ্যই বলবো, এবং আইন অনুসারে কথা বলবো। বাংলাদেশের সংবিধানের 19 উচ্ছেদের নম্বর ধারা অনুসারে প্রতিটি নাগরিকের সৎভাবে ব্যবসা করার অধিকার রয়েছে, এবং এই 2 বোন তাদের অধিকারের অধীনে ব্যবসা করছে। তাদের গাড়ি নিবন্ধিত হোক বা না হোক, যতক্ষণ না কোনো নিয়ম ভাঙা হচ্ছে, আপনি তাদের এভাবে হুমকি দিতে পারবেন না। এই কথা শুনে বিশু একটু ভয় পেয়ে যায়। যদি আপনি আবার তাদের হয়রানি করেন, তাহলে পুলিশ ডাকতে আমার 1 মিনিটও সময় লাগবে না। বিশু রেগে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সালমার আসমা হাসানের কাছে যায়। হাসানজি, আপনি আজ আমাদের অনেক সাহায্য করেছেন, না হলে সেই মহাজন আমাদের গাড়িটি উল্টে দিত। আমি যা ঠিক তাই করেছি। তোমাদের দুজনের মতো বোনদের দেখে আমি নিশ্চিত যে কঠোর পরিশ্রম এখনো বেঁচে আছে। আজকাল এমন চিন্তাভাবনাকারী মানুষ খুব বিরল। হাসান আসমার দিকে তাকায় এবং তার চোখে আত্মসম্মান আর নিষ্পাপতা প্রতিফলিত হয়ে তাকে গভীরভাবে স্পর্শ করে। আসমা কিছুক্ষণ হাসানের দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটে হাসি লেগে থাকে। হৃদয় কিছু বলতে শুরু করে। সন্ধ্যায় দুজনেই খুশিতে হেসে বাড়ি চলে যায়। আসমা, হাসান আজ যা করেছে তা স্বাভাবিক ছিল না। আপু, আমি জানি না কেন আমি আজ প্রথমবারের মতো একজন অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করেছিলাম। তুমি কি তাকে পছন্দ করেছ? আমি জানি না আপু, আমি শুধু এটুকুই বলতে পারি আপু, তার কথাই মানবতা ছিল, তাও আমাদের মতো মেয়েদের জন্য। কেবল সেই সবচেয়ে মূল্যবান। রাতের খাবার খেয়ে সে ঘুমায়। এখন হাসান প্রতিদিন সরাসরি আসমার গাড়িতে আসতে শুরু করে। কখনো সে সিঙ্গারার প্রশংসা করত, কখনো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসত, কিন্তু তার চোখ প্রায়শই আসমাকে খুঁজত। আসমাও এখন তার আসার জন্য অপেক্ষা করছিল। সন্ধ্যায় সালমা জল আনতে গেছিল। তারপর হাসান ধীরে ধীরে আসমার কাছে আসে। আসমা, আমি অনেক দিন ধরে ভাবছিলাম আজই তোমাকে এটা বলে দেব। তোমার পরিশ্রমী স্বভাব, তোমার আত্মমর্যাদা আর তোমার সরলতা আমাকে অনেক মুগ্ধ করেছে। আসমা একটু হতবাক হয়, তারপর হেসে নিচের দিকে তাকায়। আমি তোমাকে বিয়ে করতে চাই আসমা। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? এক মুহূর্ত চুপ করে থাকে। তার চোখ জলে ভরে ওঠে। তারপর সে ধীরে ধীরে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। হাসান, আমি গরিব, কিন্তু আমার চরিত্রে, সম্পদ নিয়ে আমি গর্বিত। তুমি যদি আমার সাথে এই জীবন কাটাতে প্রস্তুত থাকো, তাহলে আমিও প্রস্তুত। পরের দিন হাসান তার বাবা মাকে আসমার কথা বলে। বাবা হাসে, কিন্তু মা একটু রেগে যায়। হাসান, তুমি এমন একটি মেয়েকে বিয়ে করবে যে রাস্তায় গাড়িতে সিঙ্গারা বিক্রি করে? আমাদের পরিবারের সম্মান কি? সম্মান কি? এটা পরিবারের দ্বারা নয়, কঠোর পরিশ্রম দ্বারা অর্জিত হয়। আমাদের পুত্রবধূ যদি পরিশ্রমী, সত্যবাদী এবং আত্মমর্যাদাশীল হয়, তাহলে আমরা আর কি চাই?
হাসান বিনয়ের সাথে ব্যাখ্যা করে। মা, আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু আসমার মতো মর্যাদা এবং সততা কখনো পাইনি। আমি আমার মুখের তালিকা নিয়ে খুশি এবং চাই তুমি আমার সাথে থাকো। মা ধীরে ধীরে গলে যায়। তুমি যদি খুশি হও তাহলে আমরাও প্রস্তুত ছেলে। যাও, তোমার পুত্রবধূকে বাড়িতে নিয়ে এসো। এরপর আসমার হাসানের বিয়ে হয়। কয়েকদিন পর হাসান সোজা তহসিল অফিসে যায় এবং পুরনো কাগজপত্র দেখিয়ে মোড়লের জাল কাগজপত্র উন্মোচন করে। এরপর হাসান, সালমা, আসমা এবং সরকারি কর্মচারী একটি গাড়িতে করে তাদের পুরনো গ্রামে ফিরে আসে। গ্রামে পৌঁছার সাথে সাথে বৃদ্ধরা তাদের দেখে অবাক হয়ে যায়। মোড়ল লালচাঁদ দূর থেকে দেখছেন। লালচাঁদ, তুমি ছল চাতুরি করে তাদের জমি দখল করেছ। এখন এই জমি তাদের কাছে ফেরত দেওয়া হচ্ছে। এই নাও তোমার টাকা। আমি দুঃখিত, আমি ভুল করেছি। বাবা, আজ তোমার স্বপ্ন সত্যি হয়েছে। এখন আমরা আবার আমাদের জমিতে দাঁড়িয়ে আছি, যদিও এইবার শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে। কয়েক মাস পর সালমা সবুজ উঠানে গাঁদা ফুলের গাছে জল দিচ্ছিল। আসমা, হাসান কাছেই বসেছিল। আপু, এখন তোমারও পালা। তুমি সারা জীবন আমাদের কথা ভেবেছিলে, এখন আমরা তোমার কথা ভাবব। আমরা খুব শিক্ষিত, সরল একটা ছেলে দেখেছি, আর সেও আপনার সাথে দেখা করতে প্রস্তুত। আরে না, আমি একা থাকতে অভ্যস্ত, আর আমার এ নিয়ে কোনো অভিযোগ নেই। আপু, একাকিত্ব কেবল একটা অভ্যাস নয়, একটা বোঝা। এখন তোমার জীবনের মধুরতা কারোর সাথে ভাগ করে নেওয়ার সময়। তারপর কিছুদিন পর সালমারও একটা ছোট অনুষ্ঠান করে বিয়ে হয়ে গেল। এবার বৃদ্ধাম্মাও দোয়া করতে এলেন। যে বোনেদের গল্প একসময় কান্না দিয়ে শুরু হয়েছিল, আজ তাদের জীবন ভালোবাসার, শ্রদ্ধার রঙে রঙিন হয়ে গেল।